অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে রোববার শপথ নিয়েছেন তিনি। পারিবারিকভাবে তিনি আওয়ামী লীগের সাবেক এমপি আফিল উদ্দিনের ভাই। ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। উপদেষ্টা হিসেবে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে তাদের অবদান নিয়েও প্রশ্ন তুলেছেন সমন্বয়করা। 24 ঘন্টার মধ্যে শেখ বশিরউদ্দিনকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণের দাবি জানিয়েছে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতা। দেশটা তো নাট্যমঞ্চ না যে সে উপদেষ্টা চেয়ারে বসে দেশকে নিয়ে নাটক করবে, এটা নাটকের জায়গা না। এখন ফারুকী সাহেবের উদ্দেশ্যে একটাই বলবো, ফিল্মে ডায়লগ মারতে হয়, নাটক কম করো প্রিয়। আমরা তো জান না তার হাতে আপনার চেয়ারটা দিয়ে দিতে পারি না, কারণ ওই চেয়ারটা হচ্ছে অনেক দায়িত্ববান একটা চেয়ার। এখন ধর্মুর্গী করজবা হুট করে আইসা চেয়ারের মধ্যে একজন বৈশাখের, এটা তো হবে না। তাহলে তো আমরা প্রতিটা মানুষ যারা দেশ স্বাধীনে ছিলাম তাহলে আমরা বলতে পারি যে আমাদেরকে এক একটা চেয়ার দেওয়া হোক, আমাদেরকে এক একজনের কেউ উপদেষ্টা বানানো হোক। আমরা তো ওগুলো বলবো না, কারণ হেফাজতের রক্তের কি কোনো দাম নাই? হেফাজতের রক্তের কি কোনো দাম নাই? তাহলে উত্তরবঙ্গে কি আপনারা যোগ্য ব্যক্তি খুঁজে পান না? যোগ্য ব্যক্তি না দেখে আপনাদের চোখে পর্দা দেওয়া কোনটা? হাসিনা ভারতের সাথে ষড়যন্ত্র করে শহীদ জিয়াকে হত্যা করে, কিন্তু আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি দেখছি? উনি মনে করেছিলেন এটা সাজিয়ে গুছিয়ে দেওয়া একটা আন্তর্জাতিক ফোরাম, যেখানে সব তৈরি করা আছে, উনি শুধু গিয়ে ভাষণ দিবেন আর সবাই হাততালি দিবে, কাজ হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের এই জটিল পরিবেশের দেশে, যেই দেশে প্রচুর সামনে পিছনে লুকায়িত মির্জাফর, ঘসিটি বেগম চারিদিকে, সেই দেশে অত্যন্ত সচেতন না হলে ভুল হবে। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে সকলকে স্বাগতম। দর্শক, আজকে ভিডিওর শুরুটা দেখে ঠিক বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। এমনকি দর্শক শ্রোতা, আজকে ভিডিওটা ঠিক কোন বিষয়কে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে মূল রহস্য কিংবা মূল ঘটনাটি জানতে পারবেন। এমনকি দর্শক, আজকে ভিডিওর শেষের পর্বে দেখানো হয়েছে বাংলাদেশ বিস্তারিত সব কিছুই, যা আপনাদের অজানার বাইরে। দর্শক, এইরকম যারা আপডেট খবর পেতে চান তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন আমরা সব কয়টি ভিডিও গিয়ে দেখে আসি। দেশটা তো নাট্যমঞ্চ না যে সে উপদেষ্টা চেয়ারে বসে দেশকে নিয়ে নাটক করবে, এটা নাটকের জায়গা না। এখন ফারুকী সাহেবের উদ্দেশ্যে একটাই বলবো, ফিল্মে ডায়লগ মারতে হয়, নাটক কম করো প্রিয়। আমরা তো জান না তার হাতে আপনার চেয়ারটা দিয়ে দিতে পারি না, কারণ ওই চেয়ারটা হচ্ছে অনেক দায়িত্ববান একটা চেয়ার। এখন ধর্মুর্গী করজবা হুট করে আইসা চেয়ারের মধ্যে একজন বৈশাখের, এটা তো হবে না। তাহলে তো আমরা প্রতিটা মানুষ যারা দেশ স্বাধীনে ছিলাম তাহলে আমরা বলতে পারি যে আমাদেরকে এক একটা চেয়ার দেওয়া হোক, আমাদেরকে এক একজনের কেউ উপদেষ্টা বানানো হোক। আমরা তো ওগুলো বলবো না, কারণ দেখেন উপদেষ্টা চেয়ারটা অবশ্যই একটা দায়িত্বশীল জায়গা, আর এই জায়গাটাতে অবশ্যই কোনো নাট্যমঞ্চের কোনো লোককে বসানোটা আমি মনে করি না রাইট আছে। মোস্তফা ফারুকী সাহেব যদি বলে থাকে যে সে আন্দোলনের সাথে ছিল বা একমত প্রকাশ করেছিল, তাকে আমি আবারও বলবো বা মনে করিয়ে দিব যে স্বৈরাচার সরকার ছিল সে তার পক্ষ নিয়ে কথা বলেছিল, আর সে এটাও বলেছে যে সে লিখেছে ছাত্রদের নিয়ে। এজ এ রাইটার হিসেবে সে অনেক কিছু লিখতেই পারে, তার নাটক বানানোর জন্য অনেক কিছু প্রয়োজন হইতেই পারে, কিন্তু দেশটা তো নাট্যমঞ্চ না যে সে উপদেষ্টা চেয়ারে বসে দেশকে নিয়ে নাটক করবে, এটা নাটকের জায়গা না। সো আমরা জনগণরা চাই সে পদত্যাগ করুক, এটা তার জায়গা না। অবশ্যই যারা তাকে নিয়োগ দিয়েছে এটা তারাই শহীদদের রক্তের সাথে বেমানি করেছে, কারণ যে স্বৈরাচার আমরা বিদায় করেছি সেই দলের যদি কাউকে নিয়োগ করা হয়, এটা কি আপনার মনে হয় না যে এটা শহীদদের রক্তের সাথে বেমানি করা হচ্ছে? এটা অবশ্যই বেমানি করা হচ্ছে। এখন ফারুকী সাহেবের উদ্দেশ্যে একটাই বলবো, ফিল্মে ডায়লগ মারতে হয়, নাটক কম করো প্রিয়, কারণ যা করার করছো, এখন আর নতুন করে নাটক করার দরকার নেই। স্বাধীনের পিছনে সমন্বয়কদের অনেক বড় হাত ছিল, তো আমার মনে হয় অবশ্যই তারা কোনো ভুল কথা বলেনি। ফারুকী সাহেব হচ্ছেন একজন ফিল্ম জগতের মানুষ, তাকে ফিল্মেই মানায়, তাকে হচ্ছে উপদেষ্টা চেয়ারে মানায় না। আর সেই উপদেষ্টা চেয়ারে বসে কি আমাদের দেশে চিন্তা করবে? অবশ্যই করবে না। সে সর্বপ্রথম তার ফিল্মে চিন্তা করবে, যেহেতু সে তার ফিল্মে চিন্তা করবে, দয়া করে তাকে ওই ফিল্ম জগতে চলে যাওয়া হোক, তাকে উপদেষ্টা চেয়ারটা না দেওয়া হোক। আর হচ্ছে জনগণের রায় তো অবশ্যই দরকার। সমন্বয়ক ভাইরা যেহেতু বলেছে যে জনগণের রায় বা তাদের রায়টা নেওয়া দরকার ছিল, অবশ্যই যেহেতু দেশটা আমরা এত কষ্ট করে দ্বিতীয়বার স্বাধীন করেছি, আমরা তো জান না তার হাতে আপনার চেয়ারটা দিয়ে দিতে পারি না, কারণ ওই চেয়ারটা হচ্ছে অনেক দায়িত্ববান একটা চেয়ার। অবশ্যই আতঙ্ক তো প্রতিটা মুহূর্তেই। আমরা নতুন সরকার আনলাম, আমরা সবকিছু নিয়ে আতঙ্ক, যে একটা খাবার কিনতে যাবো এটা নিয়ে আমাদের আতঙ্ক। এখন আমরা পকেটে নিয়ে যাচ্ছি 500 টাকা নিয়ে গেলে 5 বার ভাবতে হয় যে এটা কি ভাঙবো না, কারণ দেখেন আমাদের মতো যারা মিডল ক্লাস ফ্যামিলি আছে তারা আমরা অনেক চিন্তা ভাবনা করে চলি। আর এখন যে দেশের পরিস্থিতি, আমরা যে মাছ কিনে আনবো, আমরা ওইটাও তো দূরের কথা, আমরা আলু কিনতে গেলে এখন ভয় পাই। যদি তারপর আবার একটু যদি এরকম কিছু হয় প্রয়োজন, আমরা আবার আন্দোলন করবো। এটা আমি বলবো না যে আওয়ামী লীগকে আবার কৌশলে কি করা হচ্ছে না করা হচ্ছে, কিন্তু আমি মনে করি শহীদের রক্তের সাথে বেমানি করা হচ্ছে। এটা আসলে এটা জনগণ বলতে পারে, এটা আমি একতরফা কোনো কিছু বলে আমি বিতর্ক সৃষ্টি করতে চাই না, কারণ এটা সম্পূর্ণ রায় হচ্ছে জনগণই দিবে। আসলে এটা নিয়ে আমি কোনো কথা বলতেই চাই না, কারণ দেখেন এটা তো মনে হচ্ছে যে একটা চক্রান্ত, যেখানে চক্রান্ত চলছে সেখানে আমার মনে হয় না কোনো কিছু বলার কোনো দরকার আছে।
অবশ্যই যেহেতু এটা আমার সোনার বাংলা, আমরা দুইবার দেশকে স্বাধীন করেছি, অবশ্যই আমরা সুন্দর বাংলাদেশে দেখতে চাই। জনগণ হিসাবে আমার এখানে কোনো কমেন্টসই নাই, কারণ দেশের যে পরিস্থিতি এখন একটা কথা বলতে গেলে আরেকটা কথা তৈরি হয়ে যাবে, সো এখানে আমি কোনো কমেন্টস করবো না। বলেন যে আমরা আতঙ্কে আছি কিনা, অবশ্যই দেশের জন্য কিছু করতে হলে আমাদের আতঙ্কে থাকতেই হয়, কিছু করার নেই। আর মোস্তফা সরোয়ার ফারুকীর কথা যদি আমি বলি, উপদেষ্টা নিয়োগটা আমরা মূলত গণতন্ত্রের পক্ষে লড়েছি এতদিন। এখন উপদেষ্টা নিয়োগটা যদি গণতান্ত্রিক না হয় তাহলে তো এখানে অবশ্যই বিতর্ক আসবে, এবং ফারুকী যেখানে আমাদের কি বলে আওয়ামী লীগের দোসর হিসেবে অবশ্যই গণ্য হয়েছে, সেখানে ওনাকে বসানোটা ওনাকে বসালে যে আমাদের এখনকার উপদেষ্টা মণ্ডলী জনক্ষোভের মুখোমুখি হবে সেটা খুবই স্বাভাবিক। আজকে আমরা দেখছি বিভিন্ন ছলে সরকারের বিভিন্ন জায়গাতে যারা এই পুরোনোর পেছনে এই ফাঁসিবাদকে একটা দানব স্বৈরাচারী শাসক হতে সহযোগিতা করেছিল, আজকে তাদেরকে উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হচ্ছে। শরীরে রক্ত শুকায় না, আমাদের ভাইরা এই ফাঁসিবাদের বিধ্বংসের জন্য রক্ত দেয় নাই। আমাদেরকে নয় এই নয় ফাঁসিবাদের পুণ্যতাদের না রক্ত আমরা রাস্তা ছেড়ে যাচ্ছি না। আজকে রক্তপুরে তারা অনুষ্ঠান খুললার তাই ছাত্রবৃন্দুর সাথে কোন রকম আলোচনা ছাড়াই অনুষ্ঠান হত্যা হচ্ছে। বিপ্লবী ছাত্ররা কিন্তু তা কোনোভাবেই মেনে নেওয়া হলো না। আমরা আজকে এই রাজরাষ্ট্র থেকে উপদেষ্টা পরিষদকে স্পষ্ট বলতে চাই, আপনারা যে উপদেষ্টা আনছেন সেই উপদেষ্টা পরিষদের লেজিটিমেসি কারা? সেই উপদেষ্টা পরিষদের লেজিটিমেসি এই ছাত্ররা। আপনারা পিছন থেকে যদি এই ছাত্ররা সরে যায় তাহলে কিন্তু আপনাদের আর খুঁজে পাওয়া যাবে না। আর অনতিবিলম্বে যে সব জায়গাগুলোতে এই ফাঁসিবাদের যারা দোষর ছিল, যারা শুধু 2 মাসে আন্দোলনের পক্ষে ছিল না, এই 15 বছরে তারা এই ফাঁসিবাদকে একটা দানব শাসক রূপে আবির্ভূত হয়ে সহযোগিতা করেছে, তাদের বিচারের সম্মুখীন করতে হবে। তাদের বিচারের সক্ষম না করে যারা তাদেরকে বিভিন্ন ছলে বলে কৌশলে পুনর্বাসন করার পায় তারা করছেন, তাদের কিন্তু পরিণতি ভয়াবহ হবে। অতএব এখন সতর্ক, আগামী বাংলাদেশে কোন ফাঁসিবাদের জায়গা হবে না। যারা ফাঁসিবাদের জায়গা করতে চাবেন তাদেরকে কিন্তু ওই হিন্দুস্তান যারা দাঁড়িয়েছে তাদের কিন্তু সেই হিন্দুস্তান পাঠিয়ে দেওয়া হবে। সকলকে সজাগ দৃষ্টি রেখে এবং এই উপদেষ্টা পরিষদকে এখনো নৈতিক মূল্যবোধের জায়গা থেকে সজাগ হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ছাত্র জনতার কোন প্রকার ভেন্ডার ছাড়া উপদেষ্টা নিয়োগ করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে এই ছাত্র জনতা প্রত্যাখ্যান করেছে। সংস্কৃতি মন্ত্রী নিয়োগ করা হয়েছে মোস্তফা সরোয়ার ফারুকীকে। সংস্কৃতি বলতে কি বোঝেন তিনি? সংস্কৃতি বলতে কি বোঝেন তিনি? সংস্কৃতি কি বিদেশ থেকে পশ্চিম থেকে ধার করে আনা জিনিস, নাকি প্রতিদিনকার বাংলাদেশে যেই জীবনযাত্রা করা হয় সেই সংস্কৃতি? আমি তার জবাব জানতে চাই। যদি প্রাত্যহিক জীবনযাত্রা মানুষের ধর্মীয় মূল্যবোধ কারাবদ্ধ না থাকে, আমি বলতে চাই সে বাংলাদেশের সংস্কৃতিকে কখনোই ধারণ করে না। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে রোববার শপথ নিয়েছেন তিনি। পারিবারিকভাবে তিনি আওয়ামী লীগের সাবেক এমপি আফিল উদ্দিনের ভাই। এসকে বশির বা শেখ বশির উদ্দিনের জন্ম 1974 সালে যশোরের নাভারন গ্রামে। 1978 সালে মাত্র 14 বছর বয়সে পারিবারিক ব্যবসা জগতে পা রাখেন তিনি। সে বছর তিনি মাত্র ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়েছেন। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, a concern of ভাইয়া হোটেলস। বাবা শেখ আকিজ উদ্দিনের কঠোর নির্দেশ, পরিবারের ব্যবসা দেখাশোনা করতে হবে, আর সেজন্য ব্যবসাটা শিখতে হবে একেবারে গোড়া থেকে। পারিবারিক প্রতিষ্ঠান হলেও ব্যবসায় তার হাতেখড়ি হয় খুবই সাধারণভাবে। মাত্র 300 টাকা পারিশ্রমিকের ভিত্তিতে বাবার ব্যবসার স্টেশনারি দিকটি দেখতে শুরু করেন তিনি। বই এবং কলম সোর্সিং থেকে শুরু করে এই ব্যবসার কর্পোরেট সম্প্রসারণ পর্যন্ত দেখাশোনা করাই ছিল তার দায়িত্ব। যতটা পরিবারের সাহায্য তার চেয়েও মেধা ও যোগ্যতা বলে বাবার ব্যবসায় নিজেকে অপরিহার্য করে তোলেন শেখ বশির। বয়স যখন 32 তখন বাবা শেখ আকিজ উদ্দিন মারা যান। বাবার মৃত্যুর পর আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত হন বশির। তার বর্ণনায় বাবা শেখ আকিজ উদ্দিন ছিলেন একজন কঠিন বস, যিনি নিজ হাতে তাকে ব্যবসার মূল্যবোধ ও নৈতিকতা শিখিয়েছেন। শেখ বশিরের নেতৃত্বে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছিল আকিজ গ্রুপ। বিশেষ করে তামাক বিভাগ আধুনিকীকরণের মাধ্যমে তিনি এক প্রকার বৈপ্লবিক সাফল্য নিয়ে আসেন গ্রুপের জন্য। 2018 সালে ব্যবসায় জীবনের সবচেয়ে সাহসী সিদ্ধান্তটি নেন বশির। আকিজ গ্রুপের অন্যতম লাভজনক খাত তামাক ব্যবসাকে প্রায় 1.5 বিলিয়ন মূল্যে বিক্রি করে দেন। এই পদক্ষেপের অন্যতম উদ্দেশ্য ছিল আকিজ গ্রুপকে তামাক ব্যবসা মুক্ত করা।
এরপর শেখ বশিরউদ্দিন প্রতিষ্ঠা করে আকিজ বশির গ্রুপ। বর্তমানে এটি বহুমুখী গ্রুপ হিসেবে 18টি অঙ্গ প্রতিষ্ঠান পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে সিরামিক্স, টেবিল ওয়্যার, বাথ ওয়্যার, জুট, পার্টিকেল বোর্ড, ডোরস, প্যাকেজিং, গ্লাস ইত্যাদি। দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। চারিদিকে সবার একই প্রশ্ন, এই ভারতীয় দালালদের উপদেষ্টা হিসাবে কারা বসাচ্ছে? জাতি জানতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস বিপ্লবে অর্জিত সরকারে এসে বিপ্লবী সরকার গঠন না করে উপদেষ্টা সরকার গঠন করে বসল। উনি সামনে নোবেল পুরস্কারকে রেখে দেশ চালানোর দায়িত্ব নিলেন। ওনার এবং ওনার উপদেষ্টা সরকারের টিমের কারোর কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই, না আছে মাঠ লেভেলে দেশের এরকম করুণ পরিস্থিতি সামাল দেওয়ার মতো অভিজ্ঞতা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট হলেন, তখন সবার প্রথম যে কাজটি করেছিলেন, বেছে বেছে বাংলাদেশের সব জায়গা থেকে যেই ক্ষেত্রে সবচেয়ে অভিজ্ঞ এবং দক্ষ ব্যক্তিকে খুঁজে এনে সেই মন্ত্রণালয়ে বসিয়েছিলেন, এবং তার সুফল আমরা বাংলাদেশে দেখেছি। দ্রুত বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই শহীদ জিয়ার একটি ভুলে এই দস্যু রানী হাসিনাকে বাংলাদেশে আসতে দিয়ে হাসিনা ভারতের সাথে ষড়যন্ত্র করে শহীদ জিয়াকে হত্যা করে। কিন্তু আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি দেখছি? উনি মনে করেছিলেন এটা সাজিয়ে গুছিয়ে দেওয়া একটা আন্তর্জাতিক ফোরাম, যেখানে সব তৈরি করা আছে, উনি শুধু গিয়ে ভাষণ দিবেন আর সবাই হাততালি দিবে, কাজ হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের এই জটিল পরিবেশের দেশে, যেই দেশে প্রচুর সামনে পিছনে লুকায়িত মির্জাফর, ঘসিটি বেগম চারিদিকে, সেই দেশে অত্যন্ত সচেতন না হলে ভুল হবে। আর কিছু ভুলকে আর ভুল বলা যাবে না। যেই ভুলটা হবে আত্মঘাতী, শুধু নিজেকেই শেষ করবে না, এই দেশটাকে শেষ করে দেবে। এখন আমরা দেখছি ডক্টর মোহাম্মদ ইউনূস ফজিলাতুন্নেসার স্বামীকে নাট্যকার মুস্তাফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা বানিয়েছে, যে বাংলাদেশে প্রকাশ্য একজন আওয়ামী এবং ভারতীয় দালাল। সারা বাংলাদেশের জনগণ তা জানে। এটা কি করে সম্ভব যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার আশেপাশে বসা উপদেষ্টারা তা জানে না? এটা কি সম্ভব হতে পারে? তাহলে এই নিয়োগটা, এই খেলাটা কে খেলছে? আসুন তার ছোট করে একটা ব্যাখ্যা দিই। এই খেলাটা এখন কে খেলছে? এতদিন আওয়ামী লীগের বি টিম হয়ে খেলছিল বিএনপি। এখন সেই বিএনপি আওয়ামী লীগের এ টিমকে এই উপদেষ্টা সরকারে প্রবেশ করাচ্ছে। কানাডা, যুক্তরাষ্ট্র থেকে যেখানে ভারতের গোয়েন্দা সংস্থা রকে বিতাড়িত করা হচ্ছে, তখন র তার আস্তানা গেড়েছে যুক্তরাজ্যে। আর সেই যুক্তরাজ্যের একটা গুরুত্বপূর্ণ আস্তানা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য এখন তারেক রহমানের কাছে ঘিরেছে। যা আমি 2021 সালে ব্যাখ্যা করেছিলাম, তখন লাইন ধরে আমাকে বিএনপির ছেলেপেলারা গালিগালাজ করেছিল। কিন্তু আস্তে আস্তে তারা সত্যতা বুঝতে পেরেছে। 28শে অক্টোবরের সারা বাংলাদেশে অনুপ্রাণিত হয়ে শুধু বিএনপি নয়, সারা বাংলাদেশের আপামর জনতা এক হয়েছিল স্বৈরাচারী হাসিনাকে পদত্যাগে বাধ্য করতে। কিন্তু সারা দিন শেষে কেন মির্জা ফখরুলরা লেজ গুটিয়ে ঘরে ফিরে গেল সমগ্র জাতিকে হতাশ করে? সেই খেলা ছিল তারেক রহমানের। বিএনপির সকল নেতাদের মুখে থেকে যেই সব কথা বের হয় এবং যেই সকল সিদ্ধান্ত এবং সারা বাংলাদেশের মানুষকে হতাশ করে যেই সকল কাজকর্ম চলছে এবং চলছিল, তা সরাসরি লন্ডন থেকে সেই নির্দেশ আসে এবং এসেছে এবং এখনো আসছে। এ কেমন জাতি, কেমন দেশ, যে একটা মানুষকে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে বিশ্বাস করা যায় না? আমরা কতটা দুর্ভাগা জাতি যে যার হাতেই ক্ষমতা দেওয়া হয়, যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার কচু পাতার পানি উপদেষ্টা সরকারকে এখন টেকানোর জন্য বিএনপির উপদেশ নিচ্ছে, তাদের উপদেশে উপদেষ্টা নিয়োগ করছে। কি ভয়ঙ্কর ব্যাপার! এর আগে বহুবার ব্যাখ্যা করেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের আশেপাশে সমস্ত আওয়ামী লোকজন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝতে পারছে না তার করুণ পরিণতিটা কি হবে। যুক্তরাষ্ট্র কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাঁচাতে আসবে না, এই উপদেষ্টা সরকারকেও বাঁচাতে আসবে না। আপনারা মনে রাখতে হবে, যুক্তরাষ্ট্র যদি চাইতো বহু আগেই কিন্তু শেখ হাসিনাকে ফেলে দিতে পারতো। এটা যুক্তরাষ্ট্রের জন্য কোনো ব্যাপারই ছিল না। কিন্তু যুক্তরাষ্ট্র সবসময় ভারতের নির্দেশে চলেছে। 7ই জানুয়ারির নির্বাচনের আগে আমরা দেখেছি কি করে যুক্তরাষ্ট্র ভারতের কাছে মাথা নত করে সরে গেছে এবং স্বৈরাচারী শেখ হাসিনাকে আবার নাটকীয় হাস্যকর নির্বাচনের মাধ্যমে, গায়ের জোরে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে দিয়েছে। আর সারজিৎ, হাসনাতরা বাইরে শুধু চিৎকার করে মনে করেছে তারা গায়ের জোরে দেশ শাসন করে ফেলবে। তোমরা এখনো বাচ্চা ছেলে পেলে, তোমরা বোঝো না
তোমাদের কি করা উচিত ছিল, কি করতে হবে এখনো বুঝতে পারছো না। আমার প্রতিটা কথা তোমরা অনেক দেরিতে শুনছো, কিন্তু ততদিন তোমাদের সকল সমর্থন হারিয়ে যাচ্ছে। তোমাদেরকে বলেছিলাম একদিন তোমাদের পাশে এসে কোনো ছাত্ররা দাঁড়াবে না। চুপ্পুকে 10ই সেপ্টেম্বর বলেছিলাম বঙ্গভবন ঘেরাও করে চুপ্পুকে পদত্যাগে বাধ্য করতে, তখন আমার কথা কোনো মূল্যায়ন করো নাই। পরবর্তীতে অনেক দেরিতে ডাক দিয়েছে অক্টোবরে, তখন তোমাদের পাশে এসে কেউ দাঁড়ায় নাই। ততদিনে আওয়ামী লীগের বি টিম কিন্তু শক্তিশালী হয়ে উঠেছে। এখন সরাসরি সেই আওয়ামী লীগের বি টিম এই দুর্বল কচুপাতার পানি ডক্টর মোহাম্মদ ইউনূসের কচুপাতার সরকারে আওয়ামী লীগের এ টিমকে ইনজেক্ট করছে। এখনো সময় আছে, যদি তড়িৎ গতিতে আমার কথাগুলো শোনো, রক্ষা পাওয়ার সময় আছে। আমি বারবার বলেছি আমি কোনো দল করি না, তোমাদের কোনো উপদেষ্টা কারোর কিছু হওয়ার স্বার্থ বা ইচ্ছা আমার নাই। আমি যেখানে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু তোমরা মনে করছো সব বুঝে গেছো। খেলা অনেক গভীরের। দেখো, ইসরায়েল এবং ভারতের পাশে যেসব দেশ থাকে তারা কখনোই নিরাপদ নয়, কোনোদিন নিরাপদ ছিল না, এখনো নিরাপদ নাই, কোনোদিন হবে না। ইসরায়েল যেরকম চাচ্ছে শুধু প্যালেস্টাইন দখল না, সিরিয়া থেকে আরম্ভ করে ইরাক পর্যন্ত দখল করতে, ঠিক সেইভাবে ভারতেরও পরিকল্পনা, বাংলাদেশ তো আছেই, তার আশেপাশে নেপাল, শ্রীলঙ্কা, এমনকি আফগানিস্তান পর্যন্ত দখল করা। লোভে পাপে মৃত্যু, তাদের মৃত্যু হবে, তার খণ্ড খণ্ড হয়ে যাবে, ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে, ভারত টুকরা টুকরা হয়ে যাবে। কিন্তু ততদিন আমরা নিঃশেষ হয়ে যাব যদি আমরা সচেতন না হই। আমরা যদি এইভাবে হুজুগে চলি, বাংলাদেশিরা তো এই অবস্থায় থেকে তারা অত্যন্ত অনিশ্চয়তায় আছে, দেশটা কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে। নাটকীয় ফজিলাতুন্নেসার স্বামী ফারুকি এসে উপদেষ্টা হয়ে যায়, যার সকল প্রেম ভালোবাসা ভারতকে ঘিরে। বাংলাদেশে উপদেষ্টা হোক, মন্ত্রী হোক বা সরকার হোক, জনগণের উচিত তা কোনোদিন কাউকে ভোট দেওয়া বা কাউকে সমর্থন করা যে উন্মুক্তভাবে সরাসরি ভারতের বিরোধিতা না করে। অবাক করা কাণ্ড। যারা যারা ভারতের প্রেমে পড়েছে তাদেরকে এনে বসানো হচ্ছে, আর বিএনপি তো রয়ের ফর্মুলায় চলছে, রয়ের নির্দেশে চলছে। তারেক রহমান প্রতিটা কাজ করে যাচ্ছে রয়ের নির্দেশে। কি দুঃখজনক, কি দুর্ভাগ্যজনক ব্যাপার। কাকে বিশ্বাস করা যায় এই দেশে? কে চালাবে, কে নেবে এই দেশের দায়িত্ব? এই দেশে 16 বছর বিএনপি নীরবতায় এবং সাহায্যে স্বৈরাচারী শেখ হাসিনা টিকেছিল। প্রতিবার নাটক করেছে, উমুক ঈদের পর উমুক ঈদের পরে মানুষ তাদেরকে নিয়ে হাসাহাসি করেছে। এই অযোগ্য বিএনপির নেতারা লন্ডনে বসে বসে বাংলাদেশকে ধ্বংস করেছে। কিন্তু রয়ের কথা, রয়ের পরামর্শে কেন তারেক রহমান চলছে তা জাতির কাছে পরিষ্কার করতে হবে। যেই আওয়ামী লীগ তার গত 16 বছরের অপকর্মের জন্য একবার জাতির কাছে ক্ষমা চাইল না, সেই আওয়ামী লীগকে, সেই ছাত্রলীগকে নিষিদ্ধ করার বিরুদ্ধে কেন বিএনপি, তার জবাব এই জনগণের সামনে দিতে হবে। আর নয়তো এই জনগণ আগামী যখনই নির্বাচন হোক, এই জনগণ বিএনপিকেও চায় না। কারণ আমরা বাংলাদেশে আর কোনোদিন খাল কেটে কুমির আনতে চাই না। যেই রাজনৈতিক দলের প্রমাণিত দেশপ্রেম নাই, যেই রাজনৈতিক দলের প্রমাণিত সুস্পষ্ট ভারত বিরোধী বক্তব্য নাই, সেই দলকে বাংলাদেশিরা আর কোনোদিন সমর্থন করবে না। দর্শক, আমার মনে হয় আপনারা সবাই মনোযোগ সহকারে সব কয়টি ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, ভিডিওর মধ্যে যেসব কথা বলা হয়েছে সেসব কথা সবগুলোই বুঝতে পেরেছেন কিংবা জানতে পেরেছেন। দর্শক, এরপরে বাংলাদেশে কি ঘটতে চলেছে তা হয়তো আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পেরেছেন। তো ভিডিওটি শেষ করছে এখানে, আবারও দেখা হবে এরকম কোনো একটি আপডেট ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।